তরফ থেকে আমি সোহেল শাহ উপস্থিত হয়েছি তোমাদের সকলের সামনে পরিচিত সেই ব্যক্তিকে নিয়ে। হ্যাঁ, আজ আমাদের সেটে যিনি উপস্থিত আছেন তিনি হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী এবং স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের মন্ত্রী শারুন পান্ডে স্যার, আমাদের সকলের পছন্দের শারুন স্যার। প্রথমে শারুন স্যারকে জানিয়ে দিতেছে আমাদের সকলের তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। সো আর বেশি সময় নষ্ট না করে শারুন স্যারকে প্রথমেই যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই, কিছুদিন আগে 21শে জুলাই গেল, এই নিয়ে তোমার কি বক্তব্য, মতামত? আর আফটার 2021 সালে বিধানসভার আগে আমরা লাস্ট 21শে জুলাই, সো এটা নিয়ে কিছু বলো। 21শে জুলাই একটা বেদনাদায়ক দিন। সেই দিন আমাদের তরতাজা 13টা ছেলে গুলিতে হত্যা হয়েছিল। বামফ্রন্ট সরকার তাদেরকে গুলি করে মেরেছিল। তার মধ্যে আমার এলাকার, আমার বিধানসভা এলাকার একটি ছেলে বন্দন দাস, তার বাড়িতে আমি গেছিলাম, তার মায়ের হাতে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছিলাম। তেমনি সেই 21শে জুলাই মনে করতে গেলে আমি সেদিন ধর্মতলায় ছিলাম। ধর্মতলায় আমি যখন বক্তৃতা দিচ্ছি তখন আমার ঘাড়ে একটি দেহ এসে পড়ে। তার নাম মুরারি, দমদমে থাকে। সেই মুরারিকে গুলি করে হত্যা করা হয়েছিল যখন পেছনে একটা সে ব্যানার লাগাচ্ছিল। সেই ব্যানারটা যখন লাগাচ্ছিল তখন তাকে গুলি করা, আর তার রক্তাক্ত দেহ আমার ওপর এসে পড়ল। আমি তখন বিধানসভায় গিয়ে ওই মিটিং থেকে বিধানসভায় গেলাম দেখাতে যে রক্তাক্ত জামা, সেই জামা কী করে মানুষকে হত্যা করা হচ্ছে। আমার মনে পড়ে সেদিনের কথা। জ্যোতি বসুরা বসেছিলেন, আমি তাদের এই জামা যখন দেখাই রক্তাক্ত, তখন ওরা বলে এটা হলো কুকুরের রক্ত, মানুষের রক্ত না। তার মানে ওরা কত নির্দয় ছিল। ওরা এয়ার কন্ডিশন অ্যাসেম্বলি হাউসে বসে মানুষকে গণহত্যা করা হচ্ছে বাইরে, ওরা উপলব্ধি করতে পারেনি, তাই ওদের চলে যেতে হয়েছে। তাই 21শে জুলাই প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা শহীদদের স্মরণ করে, কিন্তু এবার আমফান, করোনা এইসব ব্যাপারে আমরা 21শে জুলাই যে জায়গাটায় করি ভিক্টোরিয়া হাউসের সামনে, সেটা করতে পারিনি। তাই অনেকটা ওই দুধের জল, দুধের টেস্টটা ঘোলা দিয়ে আমাদের করতে হয়েছে। ওই কী যেন আইফোন এইসব নেটওয়ার্ক দিয়ে আমাদের লিঙ্ক আপ দিয়ে করতে হয়েছে। উনি বক্তৃতা দিয়েছেন, আমরা শুনেছি। 21শে জুলাই আবার পরের বছর হবে, বলে দিয়েছেন আরও বড় সমাবেশ হবে যখন পার্টি ভিক্টরি হবে, এবং সেটা 21শে জুলাই। আমরা দেখতে পেলাম 21শে জুলাই কাটার ঠিক 2 থেকে 3 দিনের মাথায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কিছুটা পদটা চেঞ্জ করলো, সেই নিয়ে তোমার আমার কোনো বক্তব্য নেই এভাবে। পার্টিতে যেটা ভালো হয় সেইটাই করবেন এবং সেই যোগ্যতম ব্যক্তিকে দায়িত্ব দিয়ে কাজ করবে, এটি। আমরা তো এই মুহূর্তে পুরো শুধু পশ্চিমবঙ্গ রাজ্য না, পুরো গোটা বিশ্বটা কঠিন মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, যে ভাইরাসের প্রতিস্থল চীন থেকে। এবং এই সময় দেখছি যে আর স্টেটের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু বেশি যেন, মানে ঠিক বলবো না যে যুদ্ধও করে চলেছে আমাদের জায়গায়, কিন্তু একটা জিনিস আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখতে পাই, যতই যেন আমাদের দিদি করে যাচ্ছে, মানুষের পিছনে ডেকে একটা খুদ বার করছে, সেটা কিন্তু ট্রোল করে দিচ্ছে। কোথাও তোমার এরকম কিছু মনে হয় যে এখানে মানুষের একটু সচেতন হওয়ার কথা? কারণ একটা মানুষ কত করে। কারণ কিছুদিন আগে যখন আমফান ঝড়টা দেখলাম যে অনেক দূর দূর জায়গায় যেগুলো আছে, সুন্দরবন বলো বা আরও অনেক দূর সাইডের বলো, সেখানে প্রায় 3-4 দিন ধরে বিদ্যুতের বিভ্রান্তি ছিল বা নানান জায়গায় গাছ ফাছ পড়ে যাচ্ছে। যেখানে একটা সময় আমরা দেখেছিলাম একটা টিভি চ্যানেলে আমাদের মমতা ব্যানার্জি ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন, তোমরা তাহলে এবার আমার মাথাটা কেটে দিয়েছে। কাজটা করা হচ্ছে, বাট কোনো একটা মনে হয় মানুষকে একটু সচেতন, একটু টাইম দিতে হবে সরকার, সেটা নিয়ে ব্যাপার হলো, আমার ধারণা যে মানুষের ঔদ্ধত্য, মানুষ বিকল্প মানুষ করতে চায়, মানুষ স্পেসে গিয়ে জীবন খুঁজতে চায়। তো আমাদের যারা সৃষ্টিকর্তা
তারা একটু দেখিয়ে দিল যে তোমরা তোমাদের জায়গায় থাকো, তোমরা এত বড় হতে যেও না যে সৃষ্টিকর্তাকেই চ্যালেঞ্জ করেছে। সেই জন্য 150 বছর পর একটা মহামারী এলো। সেই মহামারীতে একটা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। আজকে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। এটা বুঝতে হবে যে মানুষ এমনভাবে চলছে, বেপরোয়া হয়ে চলছে যে সে তার পরিবেশকে রক্ষা করতে পারবে না। সে আজকে পৃথিবীতে ওয়ার্মনেস বাড়ছে, তাতে পাহাড়গুলো গলছে, জল এসে পড়বে সমুদ্রে, সমুদ্রের জলের লেভেল বেড়ে যাচ্ছে। ল্যান্ড অ্যান্ড সমুদ্র নিয়ে পৃথিবী, ল্যান্ড অ্যান্ড সমুদ্র নিয়ে পৃথিবী। সেই ল্যান্ডের অনেক জায়গায় ডুবে যাচ্ছে, অনেক জায়গায় ল্যান্ড চলে যাবে। এইভাবে চললে তো একটা ভাইরাস ঠাকুর দিলেন, আমি বিশ্বাস করি মানুষের কৃতিকর্ম, তার মধ্যে দিয়ে একটা ভাইরাস এলো। সেই ভাইরাসে আমরা এখন খুঁজছি কী করে বাঁচব, কী করে ভ্যাকসিনেশন বার করব। আমি মনে করি এটা লাস্ট ভাইরাস নয়, আরও ভাইরাস আসবে যদি আমরা নিজেদের সামলে না চলি, আমরা সচেতন না হই। আমাদের উদ্ধত্ত অনেকে ভাবে যে আমি অনেক ক্ষমতাবান, মানুষ দেখিয়ে দেয়, সৃষ্টিকর্তা দেখিয়ে দেয়, তোমার সৃষ্টিকর্তা দেখিয়ে দেয় তুমি এত ক্ষমতাবান নও, তুমি সাধারণ মানুষ, তুমি আমার সৃষ্টি, তোমাকে সৃষ্টি করেছি। কাজ করো, নিজের কাজ করো, পরিবেশকে রক্ষা করো, একটু ডিসিপ্লিন হও, একটু মাস্ক পরো, একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। জীবনযাত্রা আমাদের যা ছিল তার একটা ব্যাপক পরিবর্তন করে আমাদের দেখিয়ে দিল যে আমাদের এইভাবে চলতে হবে, আমাদের সমষ্টিকে এইভাবে চলতে হবে। এই করোনা ভাইরাস যখন এলো এবং আমফান আমাদের রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়ে লড়াই করলেন, ব্যাপারটা হলো এসব জিনিসের ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে প্রচুর টাকা। হঠাৎ যদি কিছু ঘটে, সেই হঠাৎ ঘটবার ব্যাপারে আমাকে যদি বলে 5,000 10,000 বেড করতে হবে, আমি রাতারাতি করতে পারব। আমাকে তাও পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট চেষ্টা করেছে। টাকার অভাব, দিল্লির সরকার তার ন্যায্য প্রাপ্য পশ্চিমবঙ্গে দিচ্ছে না। এই না দেওয়ার ফলে টাকার অভাবে আমরা অনেক কিছু করতে পারছি না যে আমাদের ইচ্ছে আছে। তো 2,500 কোটি টাকা এই করোনা ভাইরাস আক্রমণ থেকে বাঁচতে আমাদের খরচ করতে হয়েছে। তেমনি আমাদের অনেক পাওনা আছে। দিল্লি এখন উদাস। এই উদাস যখন আছে তখন ভাবছি কি করে রাজ্যের এতগুলো কর্মচারীকে 1 তারিখে মাইনে দিতে হবে, টিচারদের 1 তারিখে মাইনে দিতে হবে। তো এটা একটা ব্যাপক অর্থনৈতিক ক্ষতি রাজ্যের এবং দেশের। প্রধানমন্ত্রী বলছেন আমি 20 লক্ষ কোটি টাকা দিয়েছি। 20 লক্ষ কোটি টাকা কোথায় দিচ্ছেন? উনি দিচ্ছেন তুমি ধার করো, সুদ দাও, তোমাকে গ্রান্ট দেব না। গরিব মানুষ যে খেতে পায় না, যার চাকরি চলে গেছে, যার সব কিছু চলে গেছে, সে সংসার ম্যানেজ করবে কি? তার সংসারটা চলবে কি? একটা বেকার ছেলে কি করে দাঁড়াবে? আজকে এই হলো সবচেয়ে বড় সমস্যা, বেকারত্বের জ্বালা। আমি আনএমপ্লয়মেন্ট দেখার মন্ত্রী। আমার সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। তো আজকে সেই জায়গায় আমি মাটির ওপর নির্ভর করি। সেইখান থেকে একমাত্র এই রাজ্যে সলিউশন, একমাত্র সেইখান থেকে রোজগার আসতে পারে। মাটি বলতে কি বোঝায়? আমার 13টা জেলা আমাকে সরকার থেকে দায়িত্ব দিয়েছে, যেখানে প্রায় 40,000 গ্রাম আছে। তো সেটা এই গ্রামের মানুষরা যাতে রোজগার করতে পারে, যাতে তার ইনকাম হয়। কিসে ইনকাম হবে?
কিসে ইনকাম হবে? তাকে আরও বেশি করে গোটারি পালন করতে হবে, তাকে আরও বেশি করে পিগারি পালন করতে হবে, তাকে আরও বেশি করে পোলট্রি করতে হবে। যে পোলট্রির দাম, মুরগির দাম ছিল 120 টাকা, 40 টাকা, সেটা হয়ে গেল 270 টাকা। আজকে যে মাংসের দাম 600 টাকা, সেটা হয়ে গেল 750 টাকা। তো আমার একমাত্র সলিউশন পশ্চিমবঙ্গে, একমাত্র সলিউশন, আমি বিশ্বাস করি না ছোটোখাটো ইন্ডাস্ট্রি যারা করছে তারা নিশ্চয়ই করবে, তারা ছোটোখাটো ইন্ডাস্ট্রি করবে, কিন্তু ছোটোখাটো ইন্ডাস্ট্রির জন্য বড় ইন্ডাস্ট্রি দরকার। বড় ইন্ডাস্ট্রি অর্ডার দিলে ছোটোখাটো ইন্ডাস্ট্রি চলবে, এটা হলো ব্যাপার। কিন্তু আমাদের যে সোনার মাটি আছে, সেই মাটি আমাকে রোজগার দেবে। আমি ছাগল পালন করতে পারি, গোটারি করতে পারি, আমি পোলট্রি করতে পারি, আমি সয়াবিন করতে পারি, আমি ফিশারি করতে পারি, আমি মাছের চাষ করতে পারি। আমি যে জিনিসগুলো প্রোডাকশন করব তার ডিমান্ড আছে। তার ডিমান্ড কোথায়? শহরের দিকে, যেখানে আরও বেশি করে যদি আমি শাক সবজি এইসব জিনিস আনতে পারি, তাহলে কি হবে? দাম কমবে, শহরের দাম কমবে। যারা 10-12 হাজার টাকা রোজগার করে তাদের পক্ষে সংসার চালানো সুবিধে হবে। তাই প্রোডাকশন করতে হবে, আর প্রোডাকশনটা হবে গ্রামে। গ্রামের মানুষ যদি প্রোডাকশন করতে পারে, তাকে যদি আমি বলতে পারি যে তুমি নিজের পায়ে দাঁড়াও, আমার দপ্তরের স্লোগান নিজের পায়ে দাঁড়াও, তো সেই জিনিসটা যদি করতে পারি, প্রত্যেক জায়গায় যদি প্রোডাকশন বাড়াতে পারি, আর তাকে যদি আমি গাড়ির ব্যবস্থা করে তাকে শহরের দিকে আনবার সুযোগ করে দিই, যেটা মহাজনেরা করে, আমি রিপ্লেস করে আমার দপ্তর থেকে আমি যদি একে গাড়ি এনে দিতে পারি, তাহলে সে অনেক, ধরো মাংস এসে গেল, ছাগল এসে গেল একটা জায়গায় 500 টাকা কিলো হয়ে যাবে, 700 থেকে 500 টাকা অ্যাভেলেবিলিটি হয়ে গেলে, আর স্ক্যারসিটি হয়ে গেলে দাম বাড়বে। তা আমি বিশ্বাস করি না কোলে মার্কেটে গিয়ে হানা দেবো, আমি বিশ্বাস করি না যে কোন মার্কেটে গিয়ে হানা দেবো, আমি বিশ্বাস করি মার্কেটকে ফ্লাড করে দাও জিনিস দিয়ে। এই প্রোডাকশন, এই যে প্রোডাকশন, একটা ছেলে একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে প্রোডাকশন দিতে পারে, একটা ছেলে একটা গ্রামে গিয়ে প্রোডাকশন দিতে পারে। আমি যদি তাকে এনকারেজ করি, তুমি মাছের চাষ করো। আজকে পশ্চিমবঙ্গে দুঃখের কথা, আমরা আমাদের মাছের ছোট ছোট চারা অন্ধ্রপ্রদেশে পাঠাচ্ছি, বড় করে আমাদের দিকে চলে আসছে। বড় বড় কথা বলে লাভ নেই, বড় বড় কথা বলে লাভ নেই। অন্ধ্রপ্রদেশের মাছটা যেদিকে আসবে না, সেদিকে মাছের স্ক্যারসিটি। কেন? পশ্চিমবঙ্গে মাছ হয় না। পশ্চিমবঙ্গের পুকুরগুলোকে মাছে ভরিয়ে দাও। তার জন্য কি করতে হবে? পশ্চিমবঙ্গের পুকুরগুলোকে অ্যাকোয়ার করে তাকে পরিষ্কার করতে হবে। কিন্তু আমাদের পরিষ্কার করার, পুকুর পরিষ্কার করার টাকা পঞ্চায়েত ডিপার্টমেন্ট উঠতে পারবে না। কেন পারবে না? 175 কোটি টাকা ওরা খরচ করেছিল এই ব্যাপারে, কিন্তু দিল্লির থেকে বলেছে এই কাজ করার সুযোগ দেব না, তাই টাকাটা দেয়। অনেকে জানতে হবে, অনেকে জানে না, অনেক বাজে বাজে কথা বলে। আমি সে বাজে কথা বলবার লোক নই। আমি চাই যে আমাকে যে দপ্তর দিয়েছে, আমার 1 কোটি মহিলা, আমার 1 কোটি মহিলা মুখ্যমন্ত্রী তাদের জন্য সুদের রেট করে দিয়েছে 2%। উনি সেদিন টেলিভিশনে বলেছেন আমি 2% সুদে মহিলাদের টাকা দিই। আমি আর 1 কোটি বাড়াতে চাই। পশ্চিমবঙ্গে 10 কোটি যদি পপুলেশন হয়, 5 কোটি মহিলা আছে, 5 কোটি মহিলার থেকে যদি 1 কোটি মহিলা পেয়ে থাকে, আর 1 কোটি বাড়াবো, যাতে আরও বেশি করে মহিলারা শক্তিমান হোক। তারা পরিবারকে দেখে, তারা পরিবারের প্রতি যত্ন নেয়, তারা ছেলের প্রতি যত্ন নেয়, স্বামীর থেকে স্ত্রী ছেলের প্রতি যত্ন নেয়। তার যদি ইনকাম বাড়াতে পারে, তাহলে এইটাই আমার মিশন, যে তার যদি ইনকাম বাড়াতে পারে, তাহলে আমি পশ্চিমবঙ্গে মহিলাদের যদি উন্নতি হয়, রোজগার হয়, তাহলে তারা তার বাড়িতে সংসারের জন্য টাকা খরচ করে। অতএব কারোর উপর ডিপেন্ড থাকবে না। মহিলারা হাতের কাজ করে, সবলা মেলা করি, বিভিন্ন জায়গায় সবলা মেলা করি, আরও মার্কেটিং আছে, আরও বিভিন্ন রকম আছে জিনিসপত্র। প্রত্যেকটা জিনিস পশ্চিমবঙ্গে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু আজকে আমরা সেই জায়গায় মার্কেটিংয়ের মধ্যে নেই। মার্কেটিং বিশ্ব বাংলা হয়েছে, বিশ্ব বাংলার থেকে কিছুটা হচ্ছে,
তবে আমার দপ্তর আবার মার্কেটিং করবে, যে মার্কেটিংয়ের ফলে মহিলারা যা তৈরি করছে, মানুষ যা তৈরি করছে, বিদেশে সেগুলো লোভনীয়, কিন্তু পৌঁছবে কে? আমি এই তাহলে কিছু ব্যবসাদারের হাতে দেবো, কম দামে ও প্রাইস পাবে না, কম দামে তারা কিনবে, বেশি দামে বিক্রি করবে। তাই আমি ভাবছি মার্কেটিং উইং করে আমিও এই প্রসার ঘটাবো বাংলার প্রোডাক্ট। বাংলার ব্যাপারে মাথায় নিতে হবে, বুদ্ধি করে চলতে হবে। যারা ভাবে যে সেলফ হেল্প গ্রুপ থেকে এমএসএমই গ্রুপ আরও ভালো, আমি বলি এমএসএমই গ্রুপ নিশ্চয়ই ভালো, কিন্তু এমএসএমই টাউন অবধি, আর আমি হলাম গ্রাম। পশ্চিমবঙ্গের যত গ্রাম, পশ্চিমবঙ্গে 50-60 হাজার গ্রাম, তার মধ্যে 40,000 গ্রাম আমার মুক্তিধারার মধ্যে ঠিক কাজ করতে হবে। অতএব এই ড্রিম যে আমি একটা 8,000 টাকা মাইনে পাবো, 10,000 টাকা মাইনে পাবো, শহরের দিকে চলে আসছে, স্রোত চলে আসছে, যে আমার গ্রামে কিছু করার নেই, আমি চলে আসছি। একটা 10,000 টাকা মাইনে দিয়ে একটা লোক চলে আসছে, সে কী কন্ট্রিবিউট করবে? সে তার গ্রামে বসে থাকবে, তার গ্রামে তাকে কাজ করতে দেব, তার গ্রামে সে চাষ করবে। একটা জায়গায় ফুলের চাষ, আমি হাওড়াতে 1 কোটি টাকা দিচ্ছি যাতে ফুলের চাষ হয়। ফুল, এই ফুল চলে আসছে আবার হাওড়া ব্রিজের তলায়। এই যে বাইরে যাবে কেন? আমার কথা হলো, আমি যদি তার অপরচুনিটি করে দিই, সে যদি তার বাড়িতে খায়, আর সে যদি বাড়িতে থাকে, আর যদি গ্রামের মধ্যে ব্যবসা করতে পারে, কথাগুলো বোঝো, সে বাইরে যাবে না। এইটা সরকারকে চিন্তা করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ মুখ্যমন্ত্রী এটা দিয়েছে, কিন্তু আজকে টাকার অভাবের জন্য আমি কাজটা পুরো করে উঠতে পারছি না। আমার জাগতে 500 কোটি টাকা আমি 10 লক্ষ গ্রুপকে দিয়েছি, এক একটা গ্রুপে 10টা করে মহিলা, এক একটা গ্রুপে 10টা করে মহিলা, তার মানে 1 কোটি মহিলা সে পেয়ে গেছে 500 কোটি টাকা। এমনি করে যদি আমি আরও সাহায্য করতে পারি, তাহলে ওই মহিলারা দাঁড়াবে, আর ওই মহিলারা স্ট্রেংথ নিয়ে লড়াই করবে। বুঝলেন? আমরা কিছু কালই দেখলাম যে কলকাতা, মুম্বাই আর নয়ডাতে আমাদের কোভিড-19 অনুবীক্ষণের যে ল্যাবটা মানে উদ্বোধন হলো, যেটা ভিডিও কনফারেন্স, সেই নিয়ে তোমার মানে আমাদের একটু আশা আলো দেখতে পাচ্ছি। আমার কথা হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট এই ল্যাবরেটরিটা করেছে, যেটা ICMR যে ল্যাবরেটরিটা করেছে, এটা অত্যন্ত ভালো, এটা অত্যন্ত ভালো। 10,000 লোকের, এখন পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের মধ্যে এটা সারা ভারতবর্ষ, সারা ভারতবর্ষে 13 কোটি মানুষের টেস্ট হয়েছে। 13 কোটি মানুষের টেস্ট হওয়াতে 13 লক্ষ বা 14 লক্ষ লোকে ধরা পড়েছে। কথাটা বুঝতে হবে তো। ভারতবর্ষ তো 13 কোটি লোক নয়, ভারতবর্ষে 133 কোটি। তো আমি যদি আজকে অবাক হব না, বাই দ্য মান্থ অফ অক্টোবর যদি আমি 1 কোটি মানুষ, আমি আশ্চর্য। 1 কোটি মানুষ 130 কোটি মানুষের মধ্যে অ্যাফেক্টেড হতে, যত টেস্টিং আরম্ভ হবে তত ধরা, যত টেস্টিং হবে তত ধরা। অতএব টেস্ট কিট নিয়ে যদি বেরোয় সব ধরা, কিন্তু ভয় পাবার কারণ নেই, কেননা প্রত্যেকের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে। এবার আমি একটা কোভিড পেশেন্ট সেরে গেলাম, 28 দিন পর আমি যদি মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে আমি প্লাজমা ডোনেশন করি। প্লাজমা ডোনেশন মানে আমার রক্তটা নিচ্ছে, আমার রক্তটা নেবে, আমার রক্ত নিয়ে ওর থেকে প্লাজমাটা বার করে দেবে, বার করে প্লাজমাটা রাখবে, আমার রক্ত আমাকে ফিরিয়ে দেবে। বুঝলে, অনেক জনসাধারণ জানে না কি ব্যাপার। আমি একটা ব্লাড ডোনেশন করতে যাই, আমি রক্তটা দিয়ে দিই, কিন্তু ওর থেকে যে প্লাজমাটা বেরোয়, ওই প্লাজমা যদি একটা রুগীকে দেওয়া হয়, তার ইমিউনিটি সিস্টেমটা বেড়ে যাবে, তার ইমিউনিটি সিস্টেমটা বাড়বে, সে অসুখ থেকে সেরে উঠবে। এটা অনেকে জানে না, কিন্তু
মেডিকেল কলেজ হসপিটালে প্লাজমা ব্যাংক হয়েছে, যেখানে একটা মানুষ রক্ত দিতে পারে। সেখানে রক্তটা দিয়ে কিন্তু তার রক্ত ফেরত দেবে। WRBC মানে রেড ব্লাড কর্পোরেশনের যে রক্ত, সেই রক্তটা সে ফেরত পায় খালি প্লাজমাটা নিয়ে। আর এই প্লাজমাটা রুগীর গায়ে দেবে যাতে সে সেরে। এটা দেখো, তোমরাও জানতে পারো, আমি তোমাকে বিশ্লেষণ করে দিচ্ছি যে এই ঘটনা এটা। তো আজকে ইমিউনিটি বাড়াতে গেলে খেতে হবে, খাবে কী করে? অভাব। কী করে মানুষ বাঁচবে? চাকরি চলে গেছে, কী করে পরিবারকে খাওয়াবে? এই অভাব। এত মানুষ যে সুইসাইড করেছে, এই সুইসাইড করেছে একটাই কারণ, অভাব। তার অর্থনৈতিক অবস্থা সে যে লেভেলে তুলেছে সেই লেভেলে থাকতে পারছে না, নিচে নামতে পারছে। খুব কষ্ট, সাধারণ মানুষের প্রচুর কষ্ট। আমি লকডাউন পিরিয়ডে প্রতিটি জায়গা, আমার উত্তর কলকাতা প্রতিটি ব্লকে আমি চেষ্টা করেছি আমার নর্থের এই দিকে যারা আছে যাতে তাদেরকে খাবার দেওয়া। এখনো দিয়ে যাচ্ছে খাবার দেওয়া, খাবারটা পৌঁছে। আমার কাছে রাজ্য সরকারের ক্ষমতা নেই, যে আমাকে দিয়েছে রাজ্য সরকার কিছু চাল ডাল, আমাকে কর্পোরেশনও চাল ডাল। তো নিজের শক্তিতে অর্জন করে আমাকে আমার কাজ করতে। তোমার ১৬,০০০ অঞ্চলে আমি দিয়েছি। হ্যাঁ, তো আমার কথা, তো সেটা যখন ৪০ বছরের বিধান ৮ বার, তো মানুষ কষ্টতে আছে। আমাকে অনেকে বলেছিল, আমার নেত্রীও বলেছিল বাড়িতে থাকো, বাড়িতে। আমি বাড়িতে থাকতে পারি। আমি মনে করি যে ৪০ বছর যারা আমার সঙ্গে রয়েছে, আমি তাদের পাশে দাঁড়াবো না, তা আমি তার সঙ্গে দাঁড়াবো না, এই জিনিসটা আমার মাইন্ডে হয় না। তাই কি করোনা, কী ব্যাপার, ঘুরে বেরিয়েছি। আমাকে লোকে, আমার আত্মীয় স্বজন বলল, তুই কেন বেরোচ্ছ, কেন বেরোচ্ছ? আমার স্ত্রী বলছে কেন বেরোচ্ছ? কিন্তু সে বুঝতে পারছি না যে আমার যে আর্জ, যে আমি যাদের সমর্থন পেয়েছি ৪০ বছর ধরে, আমি তার পাশে দাঁড়াবো না, এটা আমার পলিসি। বলো আর কি আছে? তো আমরা যেহেতু একদম প্রোগ্রামের অন্তিম পর্যায়ে চলে এসেছি, আজ আমি এইটুকু হরফ করে বলতে পারি আজকের ইন্টারভিউটা একদমই অন্যরকম। এবং অনেক মানুষ ম্যাক্সিমাম মানুষের ধোঁয়াশা কেটে গেছে, যে যেগুলো হয়তো আমিও পার্সোনালি জানতাম না, যে যেগুলো আমি আজ জানলাম, যে এই যেগুলো প্লাজমা, রক্ত, সেগুলো সত্যি। এবং আমি এইটুকুই বলবো যে সব মানুষকে একটু ধৈর্য ক্ষমতা রাখতে হবে, একটু ধৈর্য রাখো, এবং কেউ মৃত্যুর পথে বেছে নেবে না, কারণ সকলে মানুষ বাঁচতে চায়। ঠিক আজ অভাব আছে, কাল হয়তো অভাব নাও থাকতে পারে, কারণ সব মানুষের সবাই কিন্তু খারাপ যায় না। প্রোগ্রাম শেষ করার আগে সাধারণ মানুষের উদ্দেশ্যে লাস্ট ছোট্টভাবে কিছু একটা বল, যাতে জোরটা পায়, মনের জোরটা। আমি সবাইকে বলবো, নিজেদের পরিবার নিয়ে আপনারা শক্তিমান হয়ে থাকবেন। অনেক কষ্টের মধ্যে দিয়ে, এটাকে ইংরেজিতে বলে টাইটেন ইউর বেল্ট, বেল্ট টাইট করে মানে আরও শক্ত সমর্থভাবে এগোতে হবে। কেননা কঠিন সময় আসছে, সেই কঠিন সময় এখনও পেরিয়েছে বলে আমি বিশ্বাস করি না, আরও অনেক কঠিন সময় আসছে। কিন্তু ধৈর্য হারাবে না। যুবক ভাইদের বলবো, তোমরা ধৈর্য ধরবে, কোনো না কোনো পথ। এবং আমার একটা মোবাইল নাম্বার আছে, নাম্বারটা নিয়ে, যেটা আমার হেল্পলাইন নাম্বারে নিচে ডেসক্রিপশনে দেখতে পাবে, যে মোবাইল নাম্বারে কথা হচ্ছে। হ্যাঁ, আমার ডেসক্রিপশনে দিয়ে দেবে, আমার দিয়েছো ওটা? হ্যাঁ, ডিসক্রিপশনে দিয়ে দেবে আমার হেল্পলাইন। কত লোক ফোন করে, কত জেলার থেকে। আমি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, তারপরে বসিরহাট, সব জায়গায় রিলিফ, বাসন্তী, যেখানে যেখানে পেরেছি, যেখানে ছেলেরা, আমাদের ছেলেরাও আগ্রহ করে গেছে, খাবার জল থেকে শুরু করে চিড়ে মুড়ি, চাল ডাল, যতটা পেরেছি। তো দেখতেই পেলে, আজ তোমার সময় নেই, শুরু চলে যাওয়ার আগে একটাই কথা বলবো, আমার আশা করে মনে হয় তোমাদের আর কোনো প্রশ্ন আসবে। তাও যদি প্রশ্ন আছে, নিচে ডিসক্রিপশনে যে মেল আইডিটা আছে, এবং তাও যেটুকু বলে দিল যে হেল্পলাইন নাম্বারটা আছে, সেখানে তোমরা যথাযথ তোমাদের মতামত রাখতে পারো। আজকের মতো এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স দুটোই মেনটেন করো।
একান্ত প্রয়োজন না করলে বাড়ি করবে। সকলে ভালো থেকো, নমস্কার। আর মাস্ক পড়ো। আর অবভিয়াসলি নমস্কার। নমস্কার।